প্রিয় শিক্ষার্থী, আমি হিমাংশু শেখর রায় প্রতিদিনের মতো আজকেও আবার তোমাদের অর্থনীতি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে শুরুতেই গতদিন তোমাদের যে প্রান্তিক উপযোগ পড়িয়েছিলাম সেই উপযোগের বিষয়টা আর একবার রিভিশন করা বা বাড়ির কাজের মূল্যায়ন হিসেবে দেখতে চাই। আমি তোমরা মনে করার চেষ্টা করো। আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে প্রথমে ডিসকাস করছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম উপযোগ দুই প্রকার, একটা উপযোগ পরিমাপ করা যায় দুই ভাগে, একটা পর্যায়গত, একটা পরিমাণগত। প্রশ্ন হচ্ছে পরিমাণগত উপযোগ ধারণার প্রবক্তাকে অধ্যাপক মার্শাল, হিগস, এল রবিন্স, অ্যালেন। হিগস দিতে হবে প্রথমে, যার নাম আছে, সরি ভুল বললাম। পরিমাণগত উপযোগ ধারণার প্রবক্তা হচ্ছে অধ্যাপক মার্শাল। উপযোগ পর্যায়গতভাবে পরিমাপযোগ্য, সংখ্যাগতভাবে নয়, এটা বলেছেন হিগস। কোনটি পর্যায়গত উপযোগের ধারণা? পর্যায়গত উপযোগের ধারণা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইগুলো। এবার আসি, এই জায়গায় একটা উদাহরণ দেওয়া আছে দ্রব্যের একক উদ্দীপক আকারে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রান্তিক উপযোগ লেখা আছে 4, 2, 0। উদ্দীপকের মোট উপযোগ কত? মোট উপযোগ হচ্ছে 4 আর 2 6 যোগ 0। 4 আর 2 6 যোগ 0 দিলে কত হয়? 6। মোট উপযোগ হচ্ছে 6। উদ্দীপকের ক্ষেত্রে কোনটা সত্য হবে? প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান। প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান অর্থাৎ ক্রমাগত কমেছে, ঠিক আছে। প্রান্তিক উপযোগ 0 হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়। হ্যাঁ, মোট উপযোগ এখানে সর্বোচ্চ হয়। 4 আর 2 6 যোগ 0 6। এই জায়গায় হলে মোট উপযোগ 4, এই জায়গায় হলে 6, এই জায়গায় হলো 6, তাহলে সে 0 হলে সর্বোচ্চ হয়। উপযোগ সর্বদা সমান হারে কমে, এই জায়গায় সর্বদা সমান হারে কমেছে। সুতরাং এই 1 2 3 সবসময় এই জায়গায় উদাহরণে দেখা গেছে উপযোগ সবসময় সমান হারে কমে, কিন্তু উপযোগ আবার সমান হারে নাও কমতে পারে, ঠিক আছে। এটাও মনে রাখতে হবে। তো আমাদেরকে এইটার অ্যান্সারে আমরা 1 2 দিব। এবার আসি, আমরা একটা ছবি লক্ষ্য করতে পারছি। এ লোক অনেকগুলো কেক খাচ্ছে, খেয়ে বুকে হাত দিয়ে পড়ে আছে, তার মানে হচ্ছে সে আর খেতে পারতেছে না। তার মানে মানুষ যখন খেতে থাকে, খেতে খেতে এমন একটা অবস্থায় হয় সে তার কাছে আর এই খাবার, এত মুখরোচক খাবার তার আর ভালো লাগে না, বরং তার এই যে বুকে ব্যথা হচ্ছে আর এক সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো খাওয়া সবসময় ভালো লাগে না বা ভালো থাকে না। অর্থাৎ সে প্রথমে যখন এগুলো খেয়েছে খুব মজা করে খেয়েছে, কিন্তু এখন আর খেতে পারতেছে না। অর্থাৎ প্রথমে তার খাওয়ার আকাঙ্ক্ষা বেশি ছিল, কিন্তু এখন আর তার খাওয়ার আকাঙ্ক্ষা কমে গেছে। অর্থাৎ মানুষের যে খাবার আকাঙ্ক্ষা, এটা খেতে খেতে একসময় কমে যায়। এইটাকে আমরা অর্থনীতিতে একটা নামে ডেকে থাকি। তা আমরা যে নামে ডাকি সেটাই আজকে আমরা পড়ব। সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। অর্থাৎ প্রান্তিক উপযোগ আস্তে আস্তে ক্রমাগত হ্রাস পায়, এটা আজকে আমাদের পড়ার বিষয়। এটা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আছি আমরা। তো এই পাঠ শেষে আমাদেরকে যা শিখতে হবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির ধারণা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির চিত্র অঙ্কন, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির সীমাবদ্ধতা। এবার আসি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রবক্তাগণ, মানে কে কে এই ধারণাটা দেন। এই যে ছবিটা, এটা হচ্ছে মার্শালের ছবি। এখন এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিভাবে আসে? সামাজিক বিজ্ঞানের একটা ধারণা হিসেবে এটা আসছে। এটা উপযোগ বাদে প্রথম আলোচনা করা হয়। এটা আলোচনা করেন দার্শনিক জেরেমি বেনথাম। পরবর্তীতে উইলিয়াম স্ট্যানলি জেভন্স উপযোগ ধারণাকে আরো সম্প্রসারিত রূপ দেন। অধ্যাপক মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন। অর্থাৎ মার্শালই এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের মূল ব্যাখ্যাকারী। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির প্রবক্তাকে, তোমাকে অবশ্যই মার্শালের নাম বলতে হবে। যদি বলে ধারণার অবতারণা করেন কে, তাহলে বলতে হবে জেরেমি বেনথাম। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা আসি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্যে। এই জায়গাটা এরকম যে আমরা যদি দেখি যে মূল কথাটা কি, সেটা হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের বিভিন্ন একক যখন ক্রমাগত ভোগ করতে থাকা যায়, তখন প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার এই প্রক্রিয়াকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। অন্যান্য কিছু অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোনো দ্রব্যের বিভিন্ন একক যখন ক্রমাগত মানে একটার পর একটা, ঠিক আছে। যেমন আমরা যদি রসগোল্লা খাওয়া শুরু করি, এক জায়গায় বসে একটা রসগোল্লা খাবো, তারপর একটা খাবো, তারপর একটা খাবো, এরকম ক্রমাগতভাবে খেতে থাকলাম। আর তা না হয়ে যদি এরকম হয়
যে আমি একটা খেলাম, ঘুরে ফিরে আসলাম, আবার কিছু পরে আবার খেলাম, এরকম ক্রমাগত না। ক্রমাগত মানে পর্যায়ক্রমে একটার পর একটা খেয়ে যেতে হবে। তো একটা দ্রব্য যখন আমরা একটার পর একটা খেয়ে যেতে থাকবো, তখন তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পাবে। আমরা যে পূর্বের ছবিতে দেখলাম, সে পেট ধরে শুয়ে পড়ছে, অর্থাৎ তার পেটে ব্যথা হচ্ছে, তার সে আর খেতে পারতেছে না, ভালো লাগতেছে না, এরকম তার উপযোগ আস্তে আস্তে হ্রাস পায়। অর্থাৎ প্রান্তিক উপযোগ যে হ্রাস পায়, এই হ্রাস পাওয়াকেই বলা হয়েছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। তো এই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ বিধির ধারণা। আমাদেরকে এখন এই প্রান্তিক উপযোগ বিধির একটা উদাহরণ আমরা লক্ষ্য করি, আরো ক্লিয়ার হবে। এই জায়গা যেমন আম ক্রয়ের পরিমাণ, একজন ব্যক্তি প্রথম আম ভোগ করে 5 টাকায়, দ্বিতীয় আম ভোগ করে সে আর 1 টাকা কমে 4 টাকায়, তৃতীয় আম আবার 3 টাকায়, তারপরে আবার 2 টাকায়, পঞ্চম আম 1 টাকায়, ষষ্ঠম 0 টাকায় এবং সপ্তম আম আরো -1 টাকা হয়ে গেছে। প্রান্তিক উপযোগ কমে গেছে। তো প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে গেছে না? এই যে কমে যায়, এটাকেই বলা হয় হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা অন্য আরো উদাহরণ চিন্তা করতে পারি। মনে করি যে আমরা যদি যখন তৃষ্ণার্ত হই, রোদের ভিতর আসি, গরমের ভিতর, তখন খুব পানি খাবার জন্য আমাদের তৃষ্ণা পায়। তখন আমি প্রথমে 1 গ্লাস পানি খাবো, আমার ভালো লাগবে, দ্বিতীয়বার আর একটু খাবো, একটু কম ভালো লাগবে, তৃতীয়বার আর একটু খাবো, আর একটু কম ভালো লাগবে। এইভাবে আমি তোমাকে গ্লাসের পর গ্লাস পানি দিতে থাকি, তুমি একটা পর্যায়ে কিন্তু ওই পানি আর খেতে পারবে না, 1 নম্বর। অর্থাৎ পানি খাওয়ার যে উপযোগ সেটা তোমার কমে আসবে, অর্থাৎ প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকবে। এক পর্যায়ে যদি জোর করে তোমার আগ্রহ খাওয়ায়, তাহলে কিন্তু তুমি বমি করে দিতে পারো, অর্থাৎ ঋণাত্মক প্রান্তিক উপযোগ হয়ে যাবে। এটা মনে রাখতে হবে যে একটা দ্রব্য আমরা যখন ভোগ করতে থাকি, তখন তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে? আমরা একটা শার্ট যখন পরতে থাকি, একটা শার্ট বারবার পরতে 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 ওই শার্ট আর ভালো লাগে না। তো এইভাবে যে কোনো জিনিসেরই প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। এটাই আমরা মার্শাল এটা সংখ্যার সাহায্যে প্রকাশ করছে। ঠিক আছে? এটাকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে থাকি। এখন আমরা যে বিধিটা দেখলাম, যে সকল একটা দ্রব্য ভোগ করতে থাকলে তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে, এটা কিছু কিছু শর্ত সাপেক্ষে হয়ে থাকে। ওদের সংজ্ঞার ভিতর বলেছে অন্যান্য অবস্থা পরিবর্তিত থাকলে, যেমন সকল দ্রব্যের একক সমজাতি হতে হবে। তুমি যখন রসগোল্লা খাবা, তখন সবগুলো রসগোল্লা সমান সাইজের হতে হবে। তা না হলে পরে তোমার প্রান্তিক উপযোগ হ্রাস না পেয়ে বেড়ে যেতে পারে। তোমাকে যদি একটা কুট্টি রসগোল্লা দিয়ে বলা হয়, তারপর একটা বড় রসগোল্লা দিয়ে হয়, তুমি কিন্তু বড় রসগোল্লাটা খাওয়ার জন্য বেশি আগ্রহী হবা, যে এটা খেতে হবে। ঠিক আছে? নেক্সট, ভোগের ক্ষেত্রে কোনো সময় ব্যবধান নাই, অর্থাৎ ভোগ ক্রমাগত একটার পর একটা খেতে হবে। তুমি একবার রসগোল্লা খেলে, আবার ঘুরে আসলে, আবার এসে আবার খেলে, এরকম হলে পরেও এই বিধিটি কার্যকরী হবে না। ভোক্তা আচরণ যুক্তিশীল হতে হবে, মানে ভোক্তা তার শরীর স্বাস্থ্য সবকিছু যুক্তিশীল হতে হবে, আবেগী হবে না। উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায়, অর্থাৎ উপযোগটাকে আমরা ধরে নিচ্ছি যে উপযোগ পরিমাপ পদ্ধতি কয়টা মনে আছে? 2টা। একটা হচ্ছে সংখ্যাগত, একটা হচ্ছে পরিমাপগত, পর্যায়গত। তো আমরা সংখ্যাগত, সংখ্যার সাহায্যে প্রকাশ করবো, অর্থাৎ দামের সাহায্যে। এর ভিত্তিতেই থিওরিটা দেওয়া হয়েছে। অর্থের প্রান্তিক উপযোগ কীর্তি, অর্থাৎ সবসময় আমার প্রথম টাকা গেলেও যেমন কষ্ট হবে, শেষের টাকা গেলেও বা অনেক টাকা গেলেও একই রকম কষ্ট হবে। তো এটা ছিল অনুমিতি। এখন আমরা আসি, এই বিধিটি কোনো কোনো সময় কার্যকরী হয় না, যেমন দ্রব্যের একক। দ্রব্যের একক যেটা বললাম, ওই অনুমিতি ধরে নেওয়া হয় যে দ্রব্যের একক সম্বন্ধে, দ্রব্যের একক যদি ছোট বড় হয়, তা বিধিটি কার্যকরী হবে না। সময় সময় বেশি নিলেও এই বিধিটি, মানে সময় যদি মানে পর্যায়ক্রমে না হয়, তাহলেও বিধিটি কার্যকরী হবে না। শখের দ্রব্যের ক্ষেত্রে বিধিটি কার্যকরী হয় না। একজনের শখ আছে ফটোগ্রাফি করা, সে যত ফটোগ্রাফি, যত ছবি তোলে, তার আরো চাহিদা বাড়ে। কিন্তু খাবার ক্ষেত্রে তা হয় না। কিন্তু খাবার ক্ষেত্রে সে যে জিনিস যদিও ভালো খায়, তারপরে একটা খাওয়ার পর, দুটো খাওয়ার পর, 3টে খাওয়ার পর আস্তে আস্তে ওই খাওয়ার প্রতি অবক্তি আসে, উপযোগ হ্রাস পায়। এই কারণে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। কিন্তু এটা ব্যতিক্রম শখের দ্রব্যের ক্ষেত্রে। যার শখ আছে বিভিন্ন প্রকার কয়েন সংগ্রহ করা, সে কিন্তু যত সংগ্রহ করবে, তার আরো করার স্পৃহা বাড়বে। দুষ্প্রাপ্য দ্রব্য, যে দ্রব্য কোনো পাওয়া যায় না, সেই দ্রব্যের ক্ষেত্রেও এই বিধিটি কার্যকরী হবে না। অনেক দ্রব্য আছে সেটা পাওয়া যায় না, বা নির্দিষ্ট পরিমাণ আছে, সে সমস্ত ক্ষেত্রে এই বিধিটি কার্যকরী হয় না। আয় ও রুচির পরিবর্তন, যদি মানুষের আয়ের পরিবর্তন হয় বা রুচির পরিবর্তন হয়, সেক্ষেত্রেও বিধিটি কার্যকরী হয় না। একজনের আয় যখন খুব ডাবল হয়ে যাবে, দেখা গেছে ইলিশ মাছের দাম বাড়লেও সে ইলিশ মাছ বেশি করে কিনে নিয়ে আসতেছে, তো এটা গেল বিধিটির ব্যতিক্রম। এখন আমরা যদি তোমাদেরকে বলি একটা কাল্পনিক সূচি থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করো, তাহলে আশা করি তোমরা করতে পারবে। কাল্পনিক সূচি মানে কোনটা? ওই যে আমি যে ছকে দিয়েছি, একদিকে আমের দাম আর একদিকে আমের পরিমাণ আর একদিকে আমের দাম, যে ছকে দিয়েছি, ওইটা দেখে তোমরা একটা সূচি তৈরি করবা এবং নিজের মতো করে ব্যাখ্যা করবা, যে জায়গায় প্রান্তিক উপযোগ প্রথমে এত ছিল, তারপর কমে এত হয়েছে, অর্থাৎ উৎপাদন ক্রমাগতভাবে হ্রাস পেয়েছে। সুতরাং এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ
বিধি। তোমরা বাড়ির কাজ হিসেবে এটা করবা। ক্রমহ্রাসমান প্রান্তিক যোগ বিধি কি সবসময় কার্যকরী হয়? এখন কথা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক যোগ বিধি সবসময় কার্যকরী হয় না। ওই যেগুলো অনুমিতি লিখছো, দ্রব্যের একক সমজাতি হতে হবে, সময় ব্যবধান থাকা চলবে না, ওই যে 4-5টা পয়েন্ট, এইগুলো নিজের মতো করে লিখবা। এখন আশা করি তোমরা এগুলো বাসায় করবা, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আবার ক্লাস শেষ করছি। আবার সামনের ক্লাসে দেখা হবে। তত সময় সুস্থ থাকবা। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ওগুলো যথারীতি আমার